বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের ফ্লেক্সিবল বাজেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা অধ্যায়, এই অধ্যায়ের মিলেনিয়াম পাবলিকেশনসের প্রবলেম 13 এ পেজ 8-19 এই অঙ্কটা করাবো, যেটা 2014 সালে আসছিল। মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবে, কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে। এখন দেখো, এখানে বলছেন, শুরু করি আমরা। ফলোইং আর দ্য মান্থলি বাজেট, নিচে মাসিক বাজেট ফর ম্যানুফ্যাকচারিং, উৎপাদনের জন্য ওভারহেড, উৎপাদনের উপরি ব্যয়, অফ এ কোর ফর টু লেভেল অফ অ্যাক্টিভিটি। কার্যমাত্রা উৎপাদনের দুটা কার্যমাত্রায় একটা মাসিক বাজেট দিয়ে রাখছে। উৎপাদনের কয়টা কার্যমাত্রায় মাসিক বাজেটটা দিয়ে রাখছে বলতো? দুইটা কার্যমাত্রায় একটা মাসিক বাজেট দিয়ে রাখছে ওরা। ক্যাপাসিটি, প্রথমটা 60%, আর তারপরেরটা হচ্ছে 100%। 60%-এ বাজেটেড প্রোডাকশন, বাজেটকৃত উৎপাদন 1200 ইউনিট, এবং 100%-এর ক্ষেত্রে উৎপাদন 2000 ইউনিট। এখন এইটা উৎপাদনের ক্ষেত্রে কত ব্যয় হয়েছে? ইনডাইরেক্ট ওয়েজেস 1200 60%-এর ক্ষেত্রে, পরোক্ষ মজুরি, এবং 100%-এর ক্ষেত্রে 2000। কনসুমেবল স্টোর, এটা 60%-এ 900 এবং 100%-এ 1500। মেইনটেন্যান্স, রক্ষণাবেক্ষণ, 60%-এর ক্ষেত্রে 1100 এবং 100%-এর ক্ষেত্রে 1500। পাওয়ার অ্যান্ড ফুয়েল, এখানে 1600 অ্যান্ড 200, এখানে 200, তাহলে 1600 এবং 2000 টাকা। ডিপ্রিসিয়েশন, প্রথমে 6000, পরেও 6000। ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে প্রথমে 2000, পরে 2000। আসলে এই 60%-এর ক্ষেত্রে কত ব্যয় এবং 100%-এর ক্ষেত্রে কত ব্যয়, এটা এখানে দেয়া আছে। আর রিকোয়ার্ড বা করণীয়, এখানে বলেছে, দেখো, ইন্ডিকেট, চিহ্নিত করো, ইন হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড, মানে ওই দফাগুলোর কোনটা ফিক্সড, মানে স্থায়ী খরচ। এই যে উপরে যে কয়েকটা ব্যয় দেখা যাচ্ছে না এখানে, এই দফাগুলোর মধ্যে কোনটা ফিক্সড কস্ট সেটা বলছে। আমরা জানি ফিক্সড কস্টের সংজ্ঞায় যে ব্যয়ের কোনো চেঞ্জ হয় নাই সেটাকেই ফিক্সড কস্ট বলবো। আমরা দেখতে পাচ্ছি ডিপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স, এই দুইটার কোনো চেঞ্জ হয়নি। 60% লেভেলেও যা আছে, 100% লেভেলের ক্ষেত্রেও তাই আছে। অতএব এটাকে আমরা ফিক্সড কস্ট ধরবো। তারপরে বলছে কোনটা ভেরিয়েবল এবং কোনটা সেমি ভেরিয়েবল। ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, আর সেমি ভেরিয়েবল মানে আধা পরিবর্তনশীল। এখন আমরা দেখতে পাচ্ছি এই বাদ বাকি 4টা টাকা, অর্থাৎ ইনডাইরেক্ট ওয়েজেস, কনসুমেবল স্টোর, মেইনটেন্যান্স, এই কয়েকটা তোমার দেয়া নাই যে এটা ভেরিয়েবল নাকি সেমি ভেরিয়েবল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা বের করে নিব যে কোনটা সেমি ভেরিয়েবল এবং কোনটা ভেরিয়েবল। কারণ ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয়, সেমি ভেরিয়েবল কস্ট তো চেঞ্জ হয়, তবে সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে কিছু অংশ ফিক্সড থাকে, আর ভেরিয়েবলের কোনো ফিক্সড অংশ থাকে না, পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা করতে যদি চাই আমরা, এখন শুরু করে দিব, লিখব। এখানে বলছে ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেম আর ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল। আমরা এখন লিখব যে রিকোয়ার্ড নাম্বার 1 দিয়ে স্যার স্ক্রিনে তো দেখতে পাচ্ছি না কিছু। এখন এখন দেখা যায়, এখন দেখা যায়। জি স্যার।
আচ্ছা, এবার তাহলে আমরা আগে বের করে নিব যে কোনটা ভেরিয়েবল কস্ট না কোনটা ফিক্সড কস্ট এইগুলো। রিকোয়ার্ড নাম্বার 1, আইডেন্টিফিকেশন of fixed variable and semi variable cost। এখানে আরেকটু ভালো হয় যে টেবিল ফর, তাহলে টেবিল ফর আইডেন্টিফিকেশন ফিক্সড ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল কস্ট। এই ধরনের অঙ্ক করতে গেলে পার ইউনিট ভেরিয়েবল কস্ট বের করার একটা সূত্র আছে, বুঝছো? তো সেটা আগে একটু লিখে নেই আমরা। তোমাদের আমি লিখে দিয়েছিলাম যে একাধিক কার্যমাত্রার ক্ষেত্রে পার ইউনিট ভেরিয়েবল কস্ট সমান, আমরা লিখব চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড চেঞ্জ ইন ইউনিট। এখানে আইটেম কয়টা আছে? আচ্ছা, প্রথম ঘর যেটা হবে আইটেম, তারপরেরটা হবে চেঞ্জ ইন ইউনিট। তারপরে লিখব চেঞ্জ ইন কস্ট। তারপরে লিখব এখানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, তারপরে এখানে লিখব টোটাল কস্ট অ্যাট 60%, 60%টাই ধরি, অন্যটাও ধরা যাবে। তারপরে এখানে লিখব ভেরিয়েবল কস্ট তারপরে এখানে লিখব ফিক্সড কস্ট, তারপরে এখানে যা লিখব রিমার্কস। তারপরে এখানে লিখব রিমার্কস, মন্তব্য। আমাদের এখানে দফা আছে কয়টা, মোট আইটেম কয়টা আছে সেটা একটু দেখতে হবে আগে। 1 2 3 4 5 6টা আইটেম আছে। আমরা ইচ্ছা করলে এখানে এভাবে 6টা ঘর করে নিব। 1 2 3 4 5 আর একটা হবে এখানে 6।
এটা তোমাদের লেখা হয়েছে, এরকম একটা ছক করো, আর একটু ছোট করে দিই যাতে তোমাদের চোখে পড়ে। তোমাদের লেখা হয়ে গেছে। এখন এই ধরনের অঙ্ক করব আমরা, যেটা হলো খুব কঠিন কিছু না, কিন্তু জাস্ট একটু খালি মাথার মধ্যে বুদ্ধি রাখতে হবে আমাদের। এই যে পার ইউনিট ভেরিয়েবল কস্ট, এটা কখন বলবে? যখন একাধিক কার্যমাত্রা থাকবে, এই সূত্র, অর্থাৎ এই যে এখানে এটা বের করে নিব আমরা। তো দেখো, প্রথমে এখানে যে আইটেমগুলো আছে, ইনডাইরেক্ট ওয়েজেস, কনসুমেবল স্টোর, মেইনটেনেন্স, পাওয়ার, ডিপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স, আগে এটাকে আমরা এখানে তুলে নিব। ইনডাইরেক্ট ওয়েজেস, কনসুমেবল স্টোর, indirect wages, consumable store, তারপরে আছে পাওয়ার অ্যান্ড মেইনটেনেন্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল, মেইনটেনেন্স আছে। মেইনটেনেন্স, হ্যাঁ, ওটা আগে, তারপর পাওয়ার ওটা। পাওয়ার অ্যান্ড ফুয়েল, তারপরে মেবি ডিপ্রিসিয়েশন, তারপরে আছে হলো ইন্স্যুরেন্স। ডিপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স। লেখা হয়েছে তোমাদের? জি স্যার, হইছে। এরপর একটু খেয়াল করো, এখানে দেখো লেখা আছে চেঞ্জ ইন ইউনিট, মানে ইউনিটের পরিবর্তন। দেখো তো, ইউনিট প্রথমে ছিল কত? 12,000, তাই না? পরে এই ইউনিট কত হয়েছে? 1200 ছিল প্রথমে, পরে কত হয়েছে দেখো তো? 100%-এ 2000। তাহলে এখানে ইউনিটের চেঞ্জ হয়েছে কত ইউনিট বলো তো? 800 ইউনিট চেঞ্জ হয়েছে না প্রত্যেকটাতেই? হ্যাঁ। তাহলে আমরা প্রতি বছরে এই যে চেঞ্জ ইন ইউনিট যেটা লিখেছে, আমরা একটা বার এখানে শুধু লিখে দিলাম 2000 মাইনাস 1200, মানে প্রত্যেকটাতে 800 টাকা করে ইউনিট চেঞ্জ হয়ে গেছে। টাকা এটা লিখেছি তো আমরা। লেখা শেষ? হ্যাঁ স্যার, এরপরে লেখা আছে চেঞ্জ ইন কস্ট। একইভাবে কোনটার ব্যয় কত পরিবর্তন হয়েছে দেখো তো। প্রথমে ব্যয় এখানে ছিল 1200, এখানে আছে কত? 2000 না? তাহলে ইনডাইরেক্ট ওয়েজে যে 800 চেঞ্জ হয়েছে, তাহলে ইনডাইরেক্ট ওয়েজে যে লেখো 800। এরপরে দেখো আমাদের কি আছে ওখানে। দেখা যাচ্ছে কনসুমেবল স্টোর প্রথমে ছিল 900, পরে দেখা যাচ্ছে 1500, তার মানে এখানে 600 চেঞ্জ হয়েছে। তাহলে এই যে কনসুমেবল স্টোর 600 টাকা লেখো। এরপরে দেখো মেইনটেনেন্স ছিল 1100, পরে হয়েছে এটা 1500, তার মানে এখানে 400 চেঞ্জ হয়েছে। তাহলে এটাই যে মেইনটেনেন্স লেখো 400। তারপরে দেখো এখানে ডিপ্রিসিয়েশন কি পাওয়ার অ্যান্ড ফুয়েল ছিল 1600, পরে এটা বাড়ছে, বেড়ে হয়েছে 2000, তাহলে এখানে 400 টাকা বাড়ছে। এরপরে দেখো ডিপ্রিসিয়েশন প্রথমে ছিল 6000, পরেও 6000, কোনো চেঞ্জ হয়নি। ইন্স্যুরেন্স প্রথমে 6000, পরেও 2000, এটারও কোনো চেঞ্জ হয়নি। তার মানে এই জায়গাতে আমরা এই যে ডিপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্সে কোনো চেঞ্জ নাই, এটা আমরা লিখলাম।
লিখতে পেরেছি? হ্যাঁ স্যার। এবার দেখো, এবার হলো কথা, সেটা হলো যে আমরা বের করার চেষ্টা করব ভেরিয়েবল কস্ট। এখানে বলেছে কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমি এই সূত্রটা একটু আগে লিখে নিয়েছি। এই যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট সমান চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড চেঞ্জ ইন ইউনিট। দেখো তো চেঞ্জ ইন কস্ট এখানে কত, 800 না? আর চেঞ্জ ইন ইউনিট এটা কত, 800 না? হ্যালো, হ্যাঁ স্যার। চেঞ্জ ইন কস্ট 800, ওটা 800, 800 দিয়ে 800 কে ভাগ দিলে কয় টাকা আসে? ভেরিয়েবল কস্ট পার ইউনিট 1 টাকা। এখানে আছে 600 টাকা চেঞ্জ, আর ইউনিট হলো 800। এটাকে দেখো পার ইউনিট আছে 75 পয়সা, এটা দিয়ে এটা ভাগ করলে পরে 400 কস্ট আর ইউনিট হলো 800, এটা তাহলে 50 পয়সা। এরপরে দেখো ফুয়েল অ্যান্ড পাওয়ার, এখানে 400 এখানে 800, এই 400-কে 800 দিয়ে ভাগ দিলে 50 পয়সা। আচ্ছা, আর এখানে কোনো টাকাই নাই, তাহলে এই শূন্যকে এটা দিয়ে ভাগ দিলে এখানে কোনো ভেরিয়েবল কস্ট আসবে না, এখানেও কোনো কিছু নাই, তাহলে ভাগ দিলে এখানে কোনো ভেরিয়েবল কস্ট আসবে না। আশা করি এইটুকু বুঝতে পেরেছি, তাই তো? হ্যাঁ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার ইনডাইরেক্ট ওয়ে দ্বারা যারা সেল করেছেন 1200 থেকে 2000 স্যার 800 টাকা স্যার দিতে। স্যার নিচের গুলো পড়লে 900 থেকে 1500। আপনি সবগুলোতে 800 ওটা কি ইনডাইরেক্ট ইউনিট হবে? আরে এটা তো চেঞ্জ ইন ইউনিট। হ্যাঁ, তো পরের গুলো তো ইউনিট না, পরের গুলো তো টাকা সব। ওইটা চেঞ্জ করেছি এই যে এখানে পরের ঘরে দেখো চেঞ্জ করেছি, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি এখন। আচ্ছা, এবার দেখো এখানে টোটাল কস্ট অ্যাট 60%। এই 60% এর ক্ষেত্রে টোটাল কস্ট আমরা বের করব। 60% এর ক্ষেত্রে টোটাল কস্ট কত কত দেয়া আছে সেটা, আচ্ছা আমরা ইচ্ছা করলে এখানে 100%ও বসাতে পারতাম, আমি 60% করছি। কত, 1200, 900, 1100। এটা লেখো 1200, 900, 1100, তারপরে 1600, 6000, 2000, 1600, 6000 এবং 2000। এটা কি তোমরা লিখেছো? হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, এখন দেখো এর পরের ঘরে এখানে লেখা আছে ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট অ্যাট, ওই যে 60%-এ কত, এখানেও 60% লিখতে হবে। এখানে যেহেতু আমি 60%-এর ক্ষেত্রে লিখেছি, 60% মানে এখানে তোমরা একটু 600 ইউনিট লিখে রাখো। 600 না, 60% সমান না 1200 ইউনিট। 60% সমান এখানে 1200 ইউনিট লেখো। এখন 60% সমান 1200 ইউনিট, 1200 ইউনিটের ক্ষেত্রে টোটাল কস্ট আছে এটা। এখানে 1200 লিখলে এখানে ভেরিয়েবল কস্ট আমাকে বের করতে হবে 1200 ইউনিটের ক্ষেত্রেই। এখন এই 1200 ইউনিট আমি কিভাবে, 1200 ইউনিটের ভেরিয়েবল কস্টটা কিভাবে বের করব একটু আমি নিচে লিখে দিচ্ছি, দেখো। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট ফর 1200 ইউনিট কোন সূত্র দিয়ে বের করব? কস্ট ফর 1200 ইউনিট সমান 1200 ইউনিট গুণন পার ইউনিট ভেরিয়েবল কস্ট, ভিসি দিলাম। মানে এই 1200 ইউনিটকে পার ইউনিট ভেরিয়েবল কস্ট দ্বারা গুণন করলেই আমরা এই 1200-র ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট কত আছে পাবো। আচ্ছা, এখানে দেখো তাহলে 1200-কে আমরা কয় দ্বারা গুণ করব? ভেরিয়েবল কস্ট 1 দ্বারা।
তাহলে 1 দ্বারা গুণন করলে এখানে 1200ই আসে। তারপরে ওই 1200কে কত দ্বারা গুণ করব বলো তো? 0.75 দ্বারা। তাহলে কত হয়? ওই যে 1200 ইউনিট, এই যে এই 1200, কিন্তু এই 1200 900। এরপরে ওই 1200কে 0.50 দ্বারা গুণ করব, হবে 600। ওই 1200 ইউনিটকে গুণ করব 0.50 দ্বারা, এখানেও হবে 600। আচ্ছা, এরপরে দেখো ওই 1200কে তো এখানে কিছুই নাই, তাহলে গুণ করলে ওই কিছুই নাই থাকবে। এখানে কিছুই নাই, এখানেও কিছুই নাই হয়। এখন তোমাদের একটা প্রশ্ন করতে পারো যে স্যার আমি এখানে 1200 ইউনিট নিলাম, তাই এখানে আমি 1200 ইউনিট নিয়ে এই পার ইউনিটকে গুণ করেছি এই যে নিচের সূত্রে। কিন্তু স্যার আমি যদি এখানে এই 2000 ইউনিট নিতাম তাহলে কি অঙ্কটা করা যেত না স্যার? স্বাভাবিক প্রশ্ন আসতে পারে। করা যেত। তুমি যদি এখানে 2000 ইউনিট নিতে, এখানে 2000 ইউনিট নিলে তোমাকে যে কাজটা করতে হতো, এই 2000 ইউনিটের এই টাকাগুলো বসাতে হতো। কোথায় বসাতে হতো? এই বরাবর। এবং এখানে ভেরিয়েবল কস্ট যখন বের করতে, তখন তোমার ইউনিট এখানে আর 1200 লেখা যেত না, তখন এখানে কত লিখতে হতো বলো তো? 2000 লিখে যে টাকা আসতো তখন এখানে এটা বসতো। এই জায়গাটুকু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যেটা নিয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সংজ্ঞা জানি। ভেরিয়েবল কস্ট যেটা, সেটা এখন একটু খেয়াল করো, সংজ্ঞাটায় পরে আসি। একটু দেখো ভালো করে, এখানে টোটাল কস্ট 1200 ইউনিটের ক্ষেত্রে কত টাকা? এই ইনডাইরেক্ট ওয়েজেস কত? 1200। এটা বুঝতে হবে। ইনডাইরেক্ট ওয়েজেস 1200। 1200 টাকার মধ্যে এখানে সবই ভেরিয়েবল। 1200 টাকাই ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল কস্ট বলেছে। তাহলে 1200 টাকা টোটাল ইনডাইরেক্ট ওয়েজেস, তার মধ্যে 1200 টাকাই ভেরিয়েবল। তাহলে কি এখানে কি কোনো ফিক্সড কস্ট আছে না নাই? নাই নাই। তাহলে যে ব্যয়ের মধ্যে কোনো ধরনের ফিক্সড কস্ট থাকে না সেটাকে কি কস্ট বলা হয়? ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয়। আমরা তো জানি সংজ্ঞায় তোমাদের এর আগে অনেক করেছি যে ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় কি? যে ব্যয়ের মধ্যে কোনো ফিক্সড কস্ট থাকবে না, সম্পূর্ণটাই পরিবর্তন হবে, সেটাই পরিবর্তনশীল ব্যয়। তাহলে 1200 টাকার মধ্যে 1200 টাকাই ভেরিয়েবল কস্ট, এখানে কোনো ফিক্সড কস্টই নাই। তাহলে এটার নাম হবে ভেরিয়েবল কস্ট। তোমাকে এইভাবে ইন্ডিকেট করতে বলেছে যে কোনটা হলো তোমার ভেরিয়েবল কস্ট। আবার দেখো এখানে 900 টাকা, 900 টাকার মধ্যে 900 টাকাই ভেরিয়েবল কস্ট, এখানেও কোনো ফিক্সড কস্ট নাই। তাহলে এটাকেও কি হবে বলো তো? ভেরিয়েবল কস্ট। এটা বুঝছি কিনা বলো? হ্যাঁ স্যার। এরপরে দেখো, এবার একটু দেখো, এবার একটু চেঞ্জ আছে। এই 1100, এখানে 1100-র মধ্যে 600 হলো ভেরিয়েবল কস্ট। তাহলে 1100 থেকে 600 ভেরিয়েবল কস্ট বাদ দিলে এখানে 500 টাকা কি কস্ট থাকে? ফিক্সড কস্ট থাকে না? হ্যাঁ। তাহলে এই 500 টাকা ফিক্সড কস্ট, 600 টাকা ভেরিয়েবল কস্ট মিলে হয়েছে 1100 টাকা। তোমাদের একটা কথা বলি, আমরা জানি সেমি ভেরিয়েবল কস্ট সমান, সেমি ভেরিয়েবল কস্টের সংজ্ঞা কি জানি? সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে দুটা জিনিস থাকে, একটা অংশ থাকে ফিক্সড, আর একটা অংশ কি থাকে বলো তো? ভেরিয়েবল। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি 600 টাকা ভেরিয়েবল আর 500 টাকা ফিক্সড, এই দুটা মিলে 1100 টাকা হয়েছে। তাহলে এই ব্যয়টার নাম কি হবে? সেমি ভেরিয়েবল কস্ট। এরপরে দেখো এখানে আছে 1600, এখানে আছে 600। 1600 থেকে 600 বাদ দিলে এখানে থাকলো কত? 1000 টাকা। তার মানে 1000 টাকা ফিক্সড আর 600 টাকা ভেরিয়েবল, এই মিলে 1600 টাকা টোটাল কস্ট। তাহলে এটার মধ্যেও ফিক্সড কস্ট আছে এবং ভেরিয়েবল কস্ট আছে, এটাকেও আমরা বলবো সেমি ভেরিয়েবল কস্ট। এবার খেয়াল করো, এখানে 6000, এখানে কিছুই নাই। তাহলে যেহেতু কোনো এখানে ভেরিয়েবল কস্ট নাই, সুতরাং 6000 টাকাই ফিক্সড। তাহলে যে ব্যয়ের মধ্যে শুধুই ফিক্সড কস্ট থাকে সেটার নাম হলো ফিক্সড কস্ট।
এরপরে এখানে আছে 2000, কোনো ভেরিয়েবল কস্ট নাই, তাহলে এই 2000 টাকাই ফিক্সড কস্ট। যে ব্যয়ের মধ্যে পুরোটাই ফিক্সড কস্ট থাকে সেটাকেও বলা হবে ফিক্সড কস্ট। বুঝাতে পেরেছি কি না জানি না, আসলে কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু কাইন্ডলি বলো যে স্যার এখানে এই 8টা ঘরই হবে। ইমরান, বুঝছি কিছু? পরের অংশে যাব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এ সবাই বুঝছি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝছি স্যার। এইবার দেখো কি বলেছে, রেকর্ড নাম্বার 2 এ যাও। বলছে 2 এ প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট, একটা নমনীয় বাজেট করো ফর 70%, 80% অ্যান্ড 90% লেভেল অফ অ্যাক্টিভিটি। 70, 80 এবং 90%-এর ক্ষেত্রে একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে। তো ঠিক আছে, তাহলে 1, 2, 3 এই তিনটার ক্ষেত্রে কি করব? ফ্লেক্সিবল বাজেট করব আমরা 70, 80, 90। প্রতিষ্ঠানের নাম দেয়া আছে নাকি? নাই। ফ্লেক্সিবল বাজেট, এখানে লেখো পার্টিকুলার্স, এখানে লেখো লেভেল অফ অ্যাক্টিভিটিস। একটু খেয়াল করো, 70, 80 আর 90-তে করতে বলছে। 100% সমান আছে 2000 ইউনিট। হ্যাঁ, তাহলে আমরা একটু 100% সমান যদি 2000 ইউনিট হয় তাহলে 70% সমান কত হবে বলো তো? এই যে 70% সমান 2000 গুণন 70, 1400 ইউনিট। তারপরে আছে কত? 80% সমান 80% সমান 2000 গুণন 80% সমান 1600 ইউনিট। তারপরে 90% সমান 2000 গুণন 90% সমান 9 দুগুণ 1800 ইউনিট। লিখেছ তো সবাই নাকি? প্রথমে আমরা লিখব ভেরিয়েবল এক্সপেন্সেস। প্রথমে কি লিখব? ভেরিয়েবল এক্সপেন্সেস।
ভেরিয়েবল কস্ট। আমরা এখন একটু দেখি, খেয়াল করো, যত ভেরিয়েবল কস্ট আছে সবগুলোই দিব আমরা। এই দেখো, প্রথমে আছে কি ইনডাইরেক্ট ওয়েজেস। ইনডাইরেক্ট ওয়েজেস পার ইউনিট ভেরিয়েবল কস্ট কয় টাকা করে? 1 টাকা করে। তাহলে আমরা এখন লিখি ইনডাইরেক্ট ওয়েজেস টাকা 1 গুণন ইউনিট। এই যে মানে 1400-কে 1 দ্বারা গুণন করব 1400 টাকা, 1600-কে 1 দ্বারা গুণন করব 1600, 1800-কে 1 দ্বারা গুণন করব 1800 টাকা। এরপরে দেখো কি আছে, কনসুমেবল স্টোর পার ইউনিট এই যে 75 পয়সা করে। তাহলে লেখো কনসুমেবল স্টোর। স্যার 2 নাম্বারটা 1600 হবে। কনসুমেবল স্টোর এখানে টাকা 75 ইন্টু ইউনিটস। তাহলে 75 দিয়ে এই যে 1400 ইউনিটকে 75 পয়সা দিয়ে গুণন করো। 1400 ইন্টু 75 1050, তারপরে 1600 ইন্টু 75 এটা আসে 1200, তারপরে 1800 ইন্টু 75 1350। এরপরে আমাকে দেখতে হবে আবার কি আছে। এই যে মেইনটেনেন্স, মেইনটেনেন্স দেখো 50 পয়সা করে আছে ভেরিয়েবল অংশ, এখানে এটা দিয়ে দিতে পারি মেইনটেনেন্স। পঞ্চাশ পয়সা ইন্টু ইউনিট, তাহলে কত হবে? 700 টাকা হবে। 1400-কে 50 পয়সা করলে, 1600-কে করলে 800, 1800-কে দিলে 900। এরপরে দেখো পাওয়ার অ্যান্ড ফুয়েল 50 পয়সা করে আছে, আর এই ফিক্সড গুলো পরে দিচ্ছি। পাওয়ার অ্যান্ড ফুয়েল এটা ওই যে 0.50 ইন্টু ইউনিট, এটা ওই 700 হবে, 800 হবে, 900 হবে। এরপরে মনে হয় না যে আর আছে কিছু। এরপরে যেটা ডিপ্রিসিয়েশন আর ইন্স্যুরেন্স, এটা ফিক্সড কস্ট, এর মধ্যে নাই। আমরা এখন এগুলোকে যোগ করব। যোগ করে যা পাবো সেটা হবে টোটাল ভেরিয়েবল কস্ট। এটা আসলো এ। কত হবে? 14 দুগুণ 28, যোগ করে ফেলো। $3850। পরেরটা 4400। 4400। পরেরটা 4950। 4950। এই দাঁড়াও তো, এটা ঠিক আছে তো? জি স্যার, ঠিকই আছে।
4950 এটা আসলো টোটাল ভেরিয়েবল কস্ট। এরপরে আমরা লিখব ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের মধ্যে কি কি আছে দেখো, ওই ছকেই পাবো আমি। এই যে মেইনটেনেন্সের 500, পাওয়ারের 1000, এটা আগে লিখে নেই। মেইনটেনেন্সের 500, তাহলে ফিক্সড কস্টের কোনো চেঞ্জ হবে না, প্রতিটি কার্যমাত্রায় একই থাকবে। পাওয়ার অ্যান্ড ফুয়েল 1000 টাকা। এরপরে ডিপ্রিসিয়েশন, এটা 6000 টাকা। তারপরে ইন্স্যুরেন্স 2000 টাকা। $9500 টাকা। টোটাল ফিক্সড কস্ট, এটা হলো বি। এখন করব আমরা টোটাল কস্ট, এ প্লাস বি। কত হবে যোগফল? স্যার প্রথমটা 13,350। 13,350। পরেরটা 13,900। 13,900। তারপরেরটা 14,450। 14,450 মিলছে কি বইয়ের সাথে? হ্যাঁ স্যার মিলছে। অঙ্ক কোথাও কোনো প্রবলেম কি আছে তোমাদের? নাই স্যার। খুবই ইম্পর্টেন্স একটা অঙ্ক, কিন্তু এটাকে কখনোই অবহেলার চোখে দেখা যাবে না। আমি কি বুঝাইতে পারছি কিনা জানি না তোমাদের। তোমরা সবাই অঙ্কটাকে খুব মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? স্যার আচ্ছা, এইবার আমি এই সংক্রান্ত অঙ্ক দিব। পরের অঙ্কটায় দেখো 16 নাম্বার। সেম অঙ্ক দেখছো কি এটা? একই অঙ্ক। আচ্ছা, একই অঙ্ক। এখন তো অনেকগুলো অঙ্ক একই হয়ে যাবে। সেম, কি করবা আর এগুলো? তাহলে 18 করবা, সংখ্যা চেঞ্জ থাকলে 18 করো। 18 হোমওয়ার্ক। হ্যাঁ স্যার 18 করি। কোথায় সংখ্যা চেঞ্জ? 18 হোমওয়ার্ক। কিছু চেঞ্জ আছে। না একই। তুই দেখ। আরে ইউনিট চেঞ্জ আছে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ এবার এক্সারসাইজে যাও। এরকম দূরাচ্ছে। স্যার এক্সারসাইজ 24 নাম্বার একই।
দেখো এটা হচ্ছে 18 এর মধ্যে একটা করলেই হবে। ওই তো 24। হ্যাঁ, তো 26 মিলেনিয়াম পাবলিকেশনসের 24 নাম্বারটাও কাজ থাকলো। তোমরা এই কয়েকটা অঙ্ক মনোযোগ দিয়ে বাসায় দেখবা। স্যার হ্যাঁ। 24 না দিয়ে 26 দেন। 24 একই স্যার। 26 আছে? জি স্যার। 26 হ্যাঁ 26 আছে, এটা করবা। হ্যাঁ 26 করবা। রেকর্ড 3 হয়তো নাও পারতে পারো, সেটা আমি পরে দেখে দিব। তো এই অঙ্ক যেন ভালো মতো তোমাদের করা হয়, আশা করি অঙ্কটা করে আগামী দিনে আমাকে তোমরা দেখাতে পারবে। তো আজকে অঙ্ক এখানে, আল্লাহ।